হ্যালো। তো দেখো আমরা ইন্টারফারেন্সের ফার্স্ট পার্টটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। আজকে বেসিক্যালি সেকেন্ড পার্টটা পড়বো। ফার্স্ট পার্টটাতে যে ছিল সেটা হচ্ছে ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, এবং সেকেন্ড পার্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। ইন্টারফারেন্স 2 বলছে এটা। ফার্স্ট পার্টটাতে আমরা কী কী পড়েছিলাম? ফার্স্ট পার্টটাতে আমরা বেসিক যে ইন্টারফারেন্সের যে কন্ডিশন হয়, কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ কন্ডিশন, আইম্যাক্স আই মিনিমাম, তাদের রেশিও, তার সঙ্গে সঙ্গে আমরা পড়েছিলাম ইয়াংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট। এবং ওইখান পর্যন্ত কিন্তু যেটা ছিল আমাদের এইচএসের সিলেবাসই আছে, কিন্তু তারপরের যে পার্টটা যেটা বিএসসি সিলেবাসে আছে, যেরকম ধরো ফ্রেনেলস বাইপ্রিজম আমরা পড়েছিলাম, লয়েডস মিরার আমরা পড়েছিলাম, ডাবল মিরার আমরা পড়েছিলাম, সেগুলোর যে এক্সপেরিমেন্টগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি ফার্স্ট যে পার্টটা ছিল আমাদের ইন্টারফারেন্সে। তো সেকেন্ড পার্টে আমরা বেসিক্যালি আজকে ডিভিশন অফ অ্যামপ্লিটিউড পড়বো, এবং ডিভিশন অফ অ্যামপ্লিটিউডের যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যে ইন্টারফারেন্স অন থিন ফিল্ম। এইটার উপরে বেস করেই কিন্তু নেক্সট টপিকসগুলো আসবে, যেরকম আমাদের নিউটন রিংস আসবে, তারপর হচ্ছে যে মাইকেলসন ইন্টারফেরোমিটার আসবে, ফেব্রি প্যারট ইন্টারফেরোমিটার আসবে। এগুলো সব আমরা একে একে করে পড়বো এবং টুকটাক নিউমেরিক্যাল সলভ করবো। ওকে, তো দেখো পরপর আমরা বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে দেখো ফার্স্ট যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্টারফারেন্স ইন থিন ফিল্ম। বিষয়টা কি দেখো, আমি বিষয়গুলোকে লিখে নিয়েছি, তার কারণ হচ্ছে দেখছি রেড ডায়াগ্রাম প্রচুর আছে এখানে এক্সপেরিমেন্টগুলোতে, তাহলে সেগুলোকে যদি আমি একে একে পড়াই একটু বোরিংও লাগবে এবং লেট হবে। এটা তাড়াতাড়ি হবে, যদিও আমার সময় বেশি লেগেছে, হয়তো আমার এটা বানাতে যে 2 ঘন্টা সময় লেগেছে, পড়াতে হয়তো আধ ঘন্টা লাগবে। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি ইন্টারফারেন্স ইন থিন ফিল্মটা বেসিক্যালি কি না, আমরা দেখেছি যে যদি আমরা জলের উপরে কখনো আমরা তেল ফেলে দিই, তো সেখানে যে একটা শর তৈরি হয়, যে ফিল্ম তৈরি হয়, তার উপরে ইন্টারফারেন্স তৈরি হয়, সেটা কালারফুল দেখায়। ওকে, বা সব ফিল্ম যদি তৈরি হয়, তো এইখানে যে ফিল্মটা আমি দেখিয়েছি অ্যাকচুয়ালি এক্স ওয়াই এবং আর এস এর মধ্যবর্তী যে ফিল্মটা, এটা খুব পাতলা, কিন্তু এটাকে আমরা একটু বড় করে দেখিয়েছি বোঝার সুবিধাতে, যার বেদটা টি এবং প্রতিসরাঙ্ক মিউ। বিষয়টা হচ্ছে কি না, দ্য প্রোডাকশন অফ কালার্স when thin films of transparent medium like soap film or well spread over water surface is exposed to an extended source of light can be explained in terms of interference phenomena। তো বিষয়টাকে আমরা ইন্টারফারেন্সের সাহায্যে এক্সপ্লেন করতে পারবো, এই যে আমাদের প্রোডাকশন অফ কালারটা হয়। ঠিক আছে, তো দেখো সেটা আমরা কীভাবে বলবো। এখানে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে রিফ্লেক্টেড সিস্টেমের ক্ষেত্রে, মানে এই যে রিফ্লেক্টেড রেগুলো আর এই ট্রান্সমিটেড রেগুলো। রিফ্লেক্টেড রেগুলোর জন্য যে ইন্টারফারেন্স আলাদা করে পড়বো, যেটাকে আমি রিফ্লেক্টেড সিস্টেম বলেছি, এবং ট্রান্সমিটেড রেগুলোর ক্ষেত্রে আলাদা করে বলবো, যেটাকে আমি ট্রান্সমিটেড সিস্টেম বলেছি। এইবারে দেখো বিষয়টা আমি পুরো রে জার্নিটা যদি বলি, যে এইখান থেকে একটা রে আসছে ইনসিডেন্ট রে, এবং এই ইনসিডেন্ট রেটা যখন দুটো পার্টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে যে রিফ্লেক্টেড, একটা হচ্ছে ট্রান্সমিটেড, তাহলে বলতে পারো যে এই অ্যামপ্লিটিউড ডিভিশন হচ্ছে। ওকে, এর অ্যামপ্লিটিউডটা বা ইন্টেন্সিটিটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এটা একটা রিফ্লেক্টেড রে গেল, এটা ট্রান্সমিটেড রে, এ আবার এইখানে কিছুটা রিফ্লেক্টেড কিছুটা ট্রান্সমিটেড হচ্ছে, এইখানে গিয়ে এ আবার কিছুটা ট্রান্সমিটেড কিছুটা রিফ্লেক্টেড হচ্ছে, এখানে আবার ট্রান্সমিটেড হয়েছে। তাহলে ফাইনালি ডি কে এবং জিএইচ হচ্ছে ট্রান্সমিটেড রে, আর বিসি এবং ইএফ হচ্ছে আমরা বলতে পারি রিফ্লেক্টেড পার্ট। তাহলে রিফ্লেক্টেড সিস্টেমটার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব, তো আমরা বেসিক্যালি কী দেখব, ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশন, মানে ডার্ক এবং ব্রাইট ফ্রিঞ্জের কী কন্ডিশন রয়েছে। তার জন্য আমাদেরকে যেটা বেসিক্যালি নির্ণয় করতে হবে, প্রথমে পাথ ডিফারেন্স নির্ণয় করতে হবে, এবং সেই পাথ ডিফারেন্সটা আমরা আগে নির্ণয় করেছি যে কনস্ট্রাকটিভের ক্ষেত্রে কী ফর্মুলা ইউজ হয় এবং ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে কী ফর্মুলা ইউজ হয়। কনস্ট্রাকটিভের ক্ষেত্রে এন ল্যামডা হয় পাথ ডিফারেন্স ইকুয়াল টু, এবং ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে 2n+1 ইন্টু ল্যামডা বাই 2 বা 2n-1 ইন্টু ল্যামডা বাই 2 অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। এবং এনটাকে আমরা 0, 1, 2 ধরলে 2n+1 বলবো, 1, 2, 3 ধরলে 2n-1 বলবো। এগুলো বেসিক বিষয়। এবারে দেখো আমরা দেখবো যে রিফ্লেক্টেড সিস্টেমটার ক্ষেত্রে যে পাথ ডিফারেন্স, তো এই যে বিসি এবং ইএফ এর যে পাথ ডিফারেন্সটা হবে দুজনের মধ্যে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 মিউটি কসার। যদি আমরা জিওমেট্রিক্যালি এটাকে দেখি, এটা 2 মিউটি কসার আসবে। আরটা যেখানে কি না রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, মিউ তো বললামই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং টি হচ্ছে যে বেদ। ওকে, তো এটা কী করে পাওয়া যাবে না, যদি আমরা দেখি যে বিডি প্লাস ডি, মানে অপটিক্যাল পাথ মিউ ইন্টু বিডি প্লাস ডি, আর এইখানে যদি একটা লম্ব টেনে দিই, তাহলে এই যে এইটুকু অংশটা সেটা হচ্ছে পাথ ডিফারেন্স, এক্সট্রা পাথ ডিফারেন্স বিসিকে যে এক্সট্রা পাথ ডিফারেন্সটা করতে হচ্ছে এর থেকে, সেটা এইখান থেকে এর উপরে লম্ব টানলে এখানে একটা অংশ পাওয়া যাবে, সেটা আমরা জিওমেট্রিক্যালি যদি একটু সামান্য ক্যালকুলেশন করি 2 মিউটি কস আর পাবো, আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন নেই। এখন দেখো এখানে একটা সমস্যা হচ্ছে রিফ্লেক্টেড রেটার ক্ষেত্রে, যে রিফ্লেক্টেড যে ওয়েভটা, যে বিসিটা, দেখো বিসিটা কি হচ্ছে, ডেন্সার মিডিয়াম থেকে রিফ্লেক্টেড হচ্ছে। আমি আগে স্টোক স্টেটমেন্টে বলেছিলাম যে যদি ডেন্সার মিডিয়াম থেকে রিফ্লেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা একটা পাইপ ফেজ চেঞ্জ হয়, তার জন্য একটা এক্সট্রা পাথ ডিফারেন্স হয়। ওই জন্য আমরা এখানে দেখো যে পাথ ডিফারেন্সটা আমরা ম্যাথমেটিক্যালি 2 মিউটি কস আর বেরোলো অ্যাকর্ডিং টু দ্য স্টোক স্টেটমেন্ট, এটা কিন্তু 2 মিউটি কস আর হবে না, এর সঙ্গে এক্সট্রা এই ল্যামডা বাই 2 টার্মটা থাকবে। তো এইটা নেট পাথ ডিফারেন্স আমরা 2 মিউটি কস আর মাইনাস ল্যামডা বাই 2 বলতে পারি, প্লাস ল্যামডা বাই 2 বলতে পারি, যে কোনো একটাকে ধরে চলছি, আমি মাইনাস ল্যামডা বাই 2 লিখলাম। ফাইনাল এক্সপ্রেশনে তেমন কিছু প্রবলেম হবে না।
ঠিক আছে, যেটুকু প্রবলেম হবে সেটা এন এর ভ্যালুটা যেটা একটু আগেই বললাম যে হয় 2n+1 আসবে না হয় 2n-1 আসবে, হয় n ল্যামডা আসবে না হয় n+1 ল্যামডা আসবে। তো সেগুলো আমরা স্টার্টিং পয়েন্টটাকে চেঞ্জ করে দেবো। যেমন ধরো যদি n+1 ল্যামডা আসে সেক্ষেত্রে n 0 থেকে স্টার্ট করব, আর n ল্যামডা হলে n 1 থেকে স্টার্ট করব। ওকে, তো দেখো কন্ডিশন ফর ব্রাইট ফ্রেঞ্চ বা ব্রাইট ব্যান্ডের ক্ষেত্রে কি হবে না, এই যে পাথ ডিফারেন্সটা আছে 2 মিউটি কস আর মাইনাস ল্যামডা/2, এইটা ইকুয়াল টু ল্যামডা/2 হবে, যেটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন। এবং এখান থেকে সিম্পল যদি আমরা ক্যালকুলেশন করি ল্যামডা/2টা রাইট সাইডে গেলে 2n+1 ইন্টু ল্যামডা/2 হবে, এবং এনটা সেক্ষেত্রে আমরা 0, 1, 2 থেকে স্টার্ট করব। সিমিলারলি দেখো কন্ডিশন ফর মিনিমা বা ডার্ক ব্যান্ডের ক্ষেত্রে কি হবে, এটা 2n+1 ইন্টু ল্যামডা/2 হবে পাথ ডিফারেন্সটা, এবং এটা ক্যালকুলেশন করলে n+1 ল্যামডা হচ্ছে। তখন আমরা এনটাকে 0 থেকে স্টার্ট করবো, আদারওয়াইজ n ল্যামডা হলে 1 থেকে স্টার্ট করবো। ওকে, এখন দেখো যদি এই থিন ফিল্মটা এক্সট্রিমলি থিন হয়, মানে টি যদি টেন্স টু 0 হয়, তাহলে এই পাথ ডিফারেন্সটা কি হবে, এই 2 মিউটি কস আরটা টেন্স টু 0 হয়ে যাবে, তাহলে অনলি পাথ ডিফারেন্স ল্যামডা/2 থাকবে। ল্যামডা/2 যদি পাথ ডিফারেন্স হয়, ল্যামডা/2 এর যদি যুগ্ম গুণিতক হয় আমরা জানি, তাহলে সেক্ষেত্রে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হবে। ওই জন্য কি হবে, এই ফিল্মটা সেক্ষেত্রে ব্ল্যাক দেখাবে। ওই জন্য আমরা বলছি যদি এক্সট্রিমলি ডার্ক হয়, এক্সট্রিমলি থিন হয়, সেক্ষেত্রে ডার্ক বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা যে থিন ফিল্মটা পাবো সেটা কিন্তু আমরা ডার্ক থিন ফিল্ম পাবো। ওকে, কিন্তু ট্রান্সমিটেড সিস্টেমের ক্ষেত্রে বিষয়টা আলাদা। ট্রান্সমিটেড সিস্টেম বলতে আমরা যদি এই দিকে রে কথাটা বলি, দেখো এই নিচের দিকে যে রেটা গেছে ডিকে এবং জিএইচ, এদের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কোনো এক্সট্রা ফেজ চেঞ্জ হবে না, কারণ দেখো এইখানে যে রিফ্লেকশনটা হচ্ছে সেটা কি হচ্ছে যে রেয়ারের মিডিয়াম থেকে হচ্ছে, এদিকটা রেয়ারের মিডিয়াম আছে, আবার এইখানে যে রিফ্লেকশনটা আছে এদিকটা রেয়ারের মিডিয়াম আছে, তাহলে কি হচ্ছে দেখো এখানে ফেজ চেঞ্জের কোনো ব্যাপার নেই। তাহলে ফেজ চেঞ্জের যদি ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে পাথ ডিফারেন্সটা কী হবে, অনলি 2 মিউটি কস আর হবে। এবং সেক্ষেত্রে যদি আমরা কন্ডিশন ফর ম্যাক্সিমাম বলি তাহলে 2 মিউটি কস আর ইকুয়াল টু n ল্যামডা হবে, আর কন্ডিশন ফর মিনিমা যদি বলি তাহলে 2 মিউটি কস আর ইকুয়াল টু 2n+1 ইন্টু ল্যামডা/2 হবে। ভেরি সিম্পল। এবং এক্ষেত্রে বুঝতে পারছো এক্সট্রিমলি থিন ফিল্ম যদি হয় তাহলে পুরো পাথ ডিফারেন্সটা 0 হয়ে যাবে, কোনো ল্যামডা/2 টার্ম নেই। 0 হওয়া মানে সেম ফেজে থাকবে, সেম ফেজে থাকলে সবসময় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় এবং সেক্ষেত্রে এটাকে ব্রাইট দেখতে লাগবে। বোঝা গেল, এটা যে টোটাল ইন্টারফারেন্স অন থিন ফিল্মের যে বেসিক বিষয়গুলো। এবার এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে ভেরি সিম্পল, হ্যাঁ 2 মিউটি কস আর ইকুয়াল টু n ল্যামডা এই ফর্মুলা দিয়ে। তো দেখো আমি একটা সিম্পল কোয়েশ্চেন নিয়েছি, কি বলছে, হোয়েন আ থিন সোপ ফিল্ম অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.33 ইজ সিন বাই নর্মালি রিফ্লেক্টেড লাইট is seen by normally reflected light of sodium of wavelength 5893 angstrom, it appears black, find the minimum thickness of the film। ফিল্মের মিনিমাম থিকনেসটা জিজ্ঞেস করছে এবং নর্মাল ইনসিডেন্স হয়েছে। তাহলে তোকে সিম্পল যদি রিলেশনটা আমরা দেখি যে মিনিমামের ক্ষেত্রে 2 মিউটি কস আর ইকুয়াল টু n ল্যামডা এলো, n+1 ল্যামডা বলতে পারি বা n ল্যামডা যাই বলি না কেন। মেন কথা হচ্ছে মিনিমাম ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে ল্যামডার কোএফিসিয়েন্টটা 1 হবে। যদি n+1 লিখি n ইকুয়াল টু 0 লিখবো, যদি n ল্যামডা লিখি n ইকুয়াল টু 1 লিখবো। তাহলে মিনিমাম থিকনেস চাইছি, তাহলে n এর মিনিমাম ভ্যালুটা বসাবো, তাহলে সেক্ষেত্রে ল্যামডার কোএফিসিয়েন্টটা 1 হয়ে যাবে, তাহলে 2 মিউটি কস আর ইকুয়াল টু ল্যামডা ফর্মুলাটা চলে আসবে। এবং যেহেতু নর্মাল ইনসিডেন্স হচ্ছে তাহলে i ইকুয়াল টু 0 হবে, i 0 হলে r 0 হয়, তাহলে cos 0টা 1 হয়ে যাবে, সিম্পল 2 মিউটি ইকুয়াল টু ল্যামডা হয়ে যাবে। এখান থেকে আমরা টিটা বের করতে পারবো ল্যামডা আপন 2 মিউ করে, বা ডাইরেক্ট আমরা ফর্মুলাটা বসিয়ে দিয়েছি 2 ইন্টু মিউর ভ্যালু ইন্টু টি, cos 0 হচ্ছে 1 ইন্টু ল্যামডার ভ্যালু বসিয়ে দিলে এখান থেকে তোমরা টিটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে মাইক্রোমিটারে। ওকে, ভেরি সিম্পল কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, বেসিক বিষয়টা বুঝতে হবে। নেক্সট দেখো আমরা ওয়েজ শেপ ফিল্মের কথা যদি বলি, ওয়েজ শেপ মানে আগে কিছু এরকম প্যারালাল ছিল, এখন দেখো একটা নির্দিষ্ট ইনক্লিনেশন রয়েছে, একটা পোর্শনের সঙ্গে মানে নিচের যে সারফেসটা তার সঙ্গে উপরেরটা এরকম ফিল্মে একটা কিন্তু এরকমভাবে যদি একটু থাকে তাহলে সেক্ষেত্রে থিকনেসটা ভেরিয়েবল হচ্ছে, থিকনেসটা ফিক্সড নয়, এবং এখানে ইনক্লিনেশন অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই ক্ষেত্রে যদি পাথ ডিফারেন্সটা হয় সেক্ষেত্রে এই যেটা আগে 2 মিউটি কস আর ছিল অনলি, এখন 2 মিউটি কস আর প্লাস থিটা হয়ে যাবে, এবং তার সঙ্গে প্লাস মাইনাস ল্যামডা টার্মটা থাকবে। কিন্তু যদি মনে করো আমরা মনে করি আর প্লাস থিটা টেন্স টু 0, তার মানে হচ্ছে যে মনে করো যে এটাও নর্মাল, ইনসিডেন্সটাও নর্মাল হয়েছে আর থিটাটাও খুব কম, এই ইনক্লিনেশনটাও খুব কম, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ফর্মুলাটাতে 2 মিউটি প্লাস মাইনাস ল্যামডা/2 পেয়ে যাবো। ভেরি সিম্পল। সেক্ষেত্রে আমরা ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে বলবো 2 মিউটি মাইনাস ল্যামডা/2 ইজ ইকুয়াল টু n ল্যামডা, যেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে বলবো 2n+1 ইন্টু ল্যামডা/2। দেখো এই ফাইনাল রেজাল্ট আমরা মনে রাখার চেষ্টা করবো না, যদি আমরা পাথ ডিফারেন্সটা সবসময় মনে রাখি যে বিভিন্ন ক্ষেত্রে পাথ ডিফারেন্সটা কি হচ্ছে, তাহলে সেইটা ব্রাইটের ক্ষেত্রে ইকুয়াল টু n ল্যামডা হবে, ডার্কের ক্ষেত্রে ইকুয়াল টু দিস হবে। এবং দেখো এইখানে যেহেতু আমরা শুধুমাত্র রিফ্লেক্টেড রে এর কথা বলছি, ট্রান্সমিটেড রে এর কথা বলছি না, তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রে এক্সট্রা ফেজ চেঞ্জ থাকবে। আমরা ট্রান্সমিটেডটা কথা বলছি, ট্রান্সমিটেডটা একবারে আমি ডিসকাস করছি, বারবার ডিসকাস করার প্রয়োজন নেই, বুঝতে পারছো ট্রান্সমিটেড থাকলে কি হবে, এই ল্যামডা/2 এর পার্টটা থাকবে না। ওকে,
এবং এখানে ফ্রিঞ্জ উইথ যদি আমরা নির্ণয় করি, সেই ফ্রিঞ্জ উইথ বিটা যেটা আসবে সেটা হচ্ছে ল্যামডা আপন 2 মিউ ট্যান থিটা, এবং থিটা খুব স্মল হলে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু অলমোস্ট থিটা হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে বিটা ইকুয়াল টু ল্যামডা আপন 2 মিউ থিটা। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা। ওকে, এই ফর্মুলাটা দিয়ে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, দেখো ভেরি সিম্পল কোয়েশ্চেন। কি বলা হচ্ছে যে হোয়েন আ ওয়েজ সেফ এয়ার ফিল্ম is viewed by a monochromatic source of light incident normally, the interference fringe 4 mm apart, তার মানে বিটাটা 4 mm দেওয়া আছে। if the air space is filled by water, যদি এয়ার স্পেসটাকে ওয়াটার দিয়ে ফিল করে দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে, তাহলে ওই ডিস্টেন্সটা ওই কত মিটার অ্যাপার্ট থাকবে, মানে পরবর্তী ক্ষেত্রে বিটাটা কত হবে। তাহলে প্রথমে এয়ার আছে, তাহলে মিউ ইকুয়াল টু 1, তাহলে বিটা ইকুয়াল টু ল্যামডা আপন 2 মিউ থিটা ফর্মুলা, মিউ ইকুয়াল টু 1, আর বিটার মানটা যদি আমরা 4 মিলিমিটার বসিয়ে দিই, তাহলে এখান থেকে দেখো একটা ল্যামডা বাই 2 থিটার ভ্যালু পেয়ে যাবো, ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম সেটাকে। পরবর্তী ক্ষেত্রে যখন মিউর ভ্যালুটা 1.33 আছে, তখন দেখো বিটা ইকুয়াল টু ল্যামডা আপন 2 মিউ থিটা থেকে 1 বাই মিউটাকে আলাদা করে দিলে এই ল্যামডা আপন 2 থিটার ভ্যালুটা আমাদের অলরেডি জানা, সেটা এখানে পুট করে মিউর মানটা এখানে বসিয়ে দিলে কিন্তু 3 মিলিমিটার চলে আসবে। ওকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 3 মিলিমিটার হয়ে যাবে ফ্রিঞ্জ উইথটা। ওকে, দ্যাট বেসিক কোয়েশ্চেন। নেক্সট দেখো আমরা যেটা বলবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলবো, সেটা হচ্ছে নিউটনস রিং। তো দেখো নিউটন রিং কীভাবে তৈরি হয় তার আমি এক্সপেরিমেন্টাল যে অ্যাকচুয়ালি যে ডায়াগ্রামটা সেটা এখানে আমি দিয়েছি, এবং আমরা বেসিক্যালি যেটা নির্ণয় করতে হবে আলটিমেটলি যে ম্যাক্সিমাম মিনিমাম এবং পাথ ডিফারেন্স। কিন্তু বেসিক ফেনোমেনাটা কি এখানে কি হয়, বেসিক্যালি দেখো এখানে একটা সোর্স আছে, এই সোর্সটা থেকে দেখো এই লাইটটাই লেন্সের মধ্যে দিয়ে যাবে, এখানে একটা 45 ডিগ্রি কোণে মিরার আছে, সেই মিরারটা থেকে এখানে কি হবে দেখো লাইট এদিকে রিফ্লেক্ট হবে, ঠিক আছে, দিয়ে এইখান থেকে আবার ব্যাক হবে। দেখো এখানে কি আছে, এখান থেকে একটা কনভেক্স লেন্স, প্লেনো কনভেক্স লেন্স লাগানো আছে নিচে, তাহলে এইখান থেকে যখন আবার এবং নিচে একটা কি আছে দেখো, নিচেও কিন্তু একটা এরকমভাবে গ্লাস প্লেট থাকবে, তাহলে এইটা কি হবে দেখো, এই রশ্মিটা কি হবে দেখো এইদিকে রিফ্লেক্ট হয়ে আসবে, দিয়ে আবার কি হবে এইখানে দেখো এই সারফেস থেকে এই সারফেসে কি হবে ট্রান্সমিট হবে, দিয়ে আবার এইখান থেকে রিফ্লেক্টেড হয়ে ব্যাক হয়ে যাবে, এই নিচের অংশটা থেকে রিফ্লেক্টেড ব্যাক হয়ে যাবে, দিয়ে এইখানে যে মাইক্রোস্কোপ আছে এই মাইক্রোস্কোপে যদি আমরা দেখি তাহলে এইখানে দেখা যাবে যে এরকম ধরনের ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হচ্ছে। এগুলো সার্কুলার কেন হচ্ছে, এখানে সিমেট্রিটার জন্য। কারণ দেখো এই যে আমরা যদি এখানে অ্যাকচুয়ালি ফিল্মটা কোনখানে তৈরি হচ্ছে, এয়ার ফিল্মটা দেখো এই জায়গাটাতে, এই যে এয়ার ফিল্ম দেখা আছে এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে এয়ার ফিল্ম, দেখো এই এয়ার ফিল্মগুলো কি আছে এই পয়েন্টের সাপেক্ষে সিমেট্রি আছে, ওই জন্য এগুলো সার্কুলার দেখা যায়। ওকে, তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাবে যে পাথ ডিফারেন্সটা 2t প্লাস ল্যামডা বাই 2 হবে। এই পাথ ডিফারেন্সগুলো আমরা বারবার মনে রাখবো, ক্যালকুলেশন করছি না। 2t মানে এখানে হচ্ছে যে মিউটাকে 1, কারণ হচ্ছে যে এয়ার ফিল্ম রাখা আছে, তাহলে মিউটা হয়ে গেছে 1, আর এক্সট্রা ফেজ চেঞ্জের জন্য, কারণ দেখো এইখানে যখন এই দিক থেকে যখন রিফ্লেক্ট হচ্ছে দেখো, তাহলে ডেন্সার থেকে কি হচ্ছে, ডেন্সার থেকে রিফ্লেক্ট হচ্ছে, এদিকে তো এয়ার এলিমেন্ট যখন রিফ্লেক্ট হচ্ছে ডেন্সার থেকে রিফ্লেক্ট হচ্ছে, ওই জন্য একটা এক্সট্রা ল্যামডা বাই 2 ফেজ ডিফারেন্স এখানেও আছে, পাথ ডিফারেন্স এখানেও আছে। এটাকে আমরা মাইনাসও লিখতে পারি প্লাসও লিখতে পারি, আমি একটু আগে বললাম আমি এখানে প্লাস লিখেছি, তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু 2t প্লাস ল্যামডা বাই 2। দেখো অ্যাকচুয়ালি 2 মিউটি কস আর প্লাস ল্যামডা বাই 2টা থেকে কিন্তু পুরো আসছে প্লাস মাইনাস ল্যামডা বাই 2তে, সেটা বিভিন্ন জায়গাতে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন বিভিন্ন ফর্ম নিচ্ছে, কখনো মিউ 1, কখনো r0, কখনো থিটা 0, সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে। তাহলে টোটাল পাথ ডিফারেন্স এটা হয়ে গেল। তাহলে দেখো ফর ব্রাইট রিংয়ের জন্য কি হবে, এটা ইকুয়াল টু n ল্যামডা হবে, তাহলে সেক্ষেত্রে 2t ইকুয়াল টু দিস হয়ে যাবে। আর ফর ডার্ক রিংয়ের জন্য কি হবে, 2t প্লাস ল্যামডা বাই 2 সমান এটা হয়ে যাবে, তাহলে 2t সমান n ল্যামডা। দেখো এখানে এক্স্যাক্টলি 2n ল্যামডা এসেছে, দেখেছো n প্লাস 1 আসেনি, কারণ হচ্ছে এখানে ল্যামডা বাই 2টা প্লাস নিয়েছি, তো এইরকমভাবে কিন্তু আসবে। তাহলে সেক্ষেত্রে এনটা এখানে কত থেকে 1 থেকে শুরু হবে, এখান থেকে 1 থেকে শুরু হবে, এইটার জন্য 0 থেকে, কিন্তু যখন ফাইনালি এই এক্সপ্রেশনটাকে আমরা ইউজ করবো 2t ইকুয়াল টু n ল্যামডা, তখন n ইকুয়াল টু আমরা 1 থেকে যদি কোশ্চেন ইউজ করি n ইকুয়াল টু 1 থেকে মিনিমাম ভ্যালুটা n ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করবো। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা ফর রিফ্লেক্টেড রে এর জন্য করতে পারি এক্সট্রা ফেজ চেঞ্জ। ওখানেও তো ট্রান্সমিটেড রে হবে, ওখানেও তো এইদিকে যে ট্রান্সমিটেড রেগুলো আসবে, সেই ট্রান্সমিটেড রে এর জন্য যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে কিন্তু টোটাল যে পাথ ডিফারেন্স সেটা অনলি 2t হবে, ল্যামডা বাই 2টা থাকবে না। তাহলে সেই অনুযায়ী ব্রাইট রিংয়ের ক্ষেত্রে 2t ইকুয়াল টু n ল্যামডা হবে, আর ডার্ক রিংয়ের জন্য 2t ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 হবে। ওকে, কারণ এটা ব্রাইট রিংয়ের জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডার্ক রিংয়ের জন্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, এবার দেখো রেডিয়াস অফ ডার্ক অ্যান্ড ব্রাইট রিং, এইটার একটা ক্যালকুলেশন আছে, এটা প্রমাণ করা যাবে যে যদি মনে করো ও রেডিয়াসটা ডার্ক বা ব্রাইট রিংয়ের যে রেডিয়াস সেটা যদি স্মল আর হয়, আর ওই যে নিচে প্লেনো কনভেক্স লেন্সটা যেটা লাগানো আছে তার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, প্লেনো কনভেক্স লেন্স যেটা লাগানো আছে তার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, আর স্মল আরটা কি ওই ডার্ক বা ব্রাইট রিংয়ের যে রেডিয়াস, তাহলে 2t ইকুয়াল টু প্রমাণ করা যাবে স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমরা রেডিয়াসটা নির্ণয় করতে পারবো ডার্ক বা ব্রাইট ফ্রিঞ্জের। তাহলে কি না ফর ব্রাইট রিং কি হবে, এটা শুধুমাত্র আমি কিন্তু রিফ্লেক্টেড রে এর কথা বলছি, সিমিলারলি যে রিফ্র্যাক্টেড বা ট্রান্সমিটেড রে তার ক্ষেত্রেও করা যাবে। তাহলে ফর ব্রাইট রিংয়ের ক্ষেত্রে কি হবে দেখো, 2t ইকুয়াল টু এটা ফর্মুলা ছিল, তাহলে 2tর জায়গায় যদি স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর বসিয়ে দিই, তাহলে এখান থেকে স্মল আর করে বেরিয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে তোমার ব্রাইট রিংয়ের জন্য। তেমনি ডার্ক রিংয়ের জন্য কি হবে, 2t ইকুয়াল টু n ল্যামডা আছে, তাহলে r স্কোয়ার আর বাই n ল্যামডা হবে, তাহলে স্মল আর ইকুয়াল টু রুট ওভার n ল্যামডা আর হবে। এই দুটো
ফর্মুলা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করবো বলতে, এই ফর্মুলাগুলো ডাইরেক্ট মনে রাখার থেকে আমার মতে তোমরা এইটা মনে রাখবে, 2t ইকুয়াল টু স্মল আর স্কোয়ার বাই আর হয়, আর বাকি তো 2t সমান তো বের করে নিতে পারবে 2t প্লাস ল্যামডা বাই 2, আর একটা হচ্ছে যে ইকুয়াল টু n ল্যামডা 2t প্লাস ল্যামডা বাই 2 ইকুয়াল টু 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তাহলে সেই অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে ডার্ক এবং ব্রাইটের জন্য আমরা এই স্মল আরের ফর্মুলাটা বানিয়ে নিতে পারবো সবসময় যদি আমাদের মনে না থাকে। কারণ ট্রান্সমিটেড রের ক্ষেত্রে একরকম মনে রাখতে হবে, রিফ্লেক্টেড রের ক্ষেত্রে একরকম মনে রাখতে হবে, এত মনে রাখাও তো মুশকিল। ওকে, বা যদি তোমাদের আগের থেকে মনে ছিল তাহলে কোনো সমস্যা নেই, মনে রাখতে পারো, কিন্তু এটা মনে থাকলেও এটা জানাটা প্রয়োজন। এবার দেখো এটার অ্যাপ্লিকেশন কী আছে, আমরা এটার সাহায্যে কী কী করতে পারবো। এটার সাহায্যে আমরা এই যে ইনসিডেন্ট ওয়েভ তার ওয়েভ লেন্থ নির্ণয় করতে পারবো। তো মনে করো আমি ডায়ামিটারটা ধরে নিলাম ডি, ঠিক আছে। আমরা ডার্ক রিংয়ের ক্ষেত্রে অ্যানালিসিসটা করছি, ব্যাপারটা কী হবে, ডার্ক রিংয়ের ক্ষেত্রে ফর্মুলাটা একটু সহজ আছে, সুবিধা হবে নির্ণয় করতে। তাহলে দেখো ইফ ডি ইজ ডায়ামিটার অফ দ্য রিং, সে ডার্ক রিং, তাহলে ডি ইজগুলো 2r হবে, তাহলে আর ইজগুলো টু ডি বাই 2 হবে। তাহলে এইখানে যে ফর্মুলাটা ছিল আর তার জায়গায় আমরা যদি ডি বাই 2 ইজগুলো টু এন ল্যামডা লিখি, তাহলে ডি স্কোয়ার মানে ডি এন স্কোয়ার মানে এনতম যে ডার্ক রিংটা আছে তার যে ব্যাস আমরা সেটা বলছি, তার যে ডায়ামিটার, তাহলে সেটার স্কোয়ার ইজগুলো টু 4n ল্যামডা আর। এবারে যদি এনতম ডার্ক রিংটার পরে তার আরও এক্সট্রা পিতম যায়, মনে করে প্রথমে 1 নম্বর রিং, 2 নম্বর রিং, 3 নম্বর রিং, এন তোমার পরে এন প্লাস পি তোমার যদি যাই, তাহলে এখানে এনের জায়গায় এন প্লাস পি বসালে দেখো এই ফর্মুলাটা পাওয়া যাবে, এন প্লাস পি। এখন যদি এই দুটোতে আমরা বিয়োগ করে দিই তাহলে এটা 4p ল্যামডা আর হয়ে যাবে, কারণ দেখো 4n ল্যামডা আরটা কেটে যাবে, তাহলে এখান থেকে দেখো ল্যামডা পেয়ে যাবো dn প্লাস পি স্কোয়ার মাইনাস dn স্কোয়ার আপন 4p আর। তাহলে এই ফর্মুলাটা কিন্তু ইউজ করে আমরা ল্যামডা পেতে পারি, এখান থেকে কোশ্চেন আসে অনেক সময়। ওকে, আর কি নির্ণয় করা যেতে পারে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লিকুইড, মানে যে জায়গাটাতে এয়ার আছে, ওই যে জায়গাটাতে ফিল্মটা এয়ার ছিল ওখানে যদি আমরা লিকুইড রেখে দিই তাহলে কি হবে, দেখো এয়ারের ক্ষেত্রে তো এটা 4n ল্যামডা আর হচ্ছে, তাহলে ওখানে যদি একটা লিকুইড রেখে দেওয়া হয় যার প্রতিসরাঙ্ক মিউ, তাহলে ল্যামডার জায়গায় ল্যামডা বাই মিউ হয়ে যাবে। তারপরে এই দুটো যদি ভাগ করি ইকুয়াল টু মিউ, তাহলে ডিএন স্কোয়ার এয়ার আপন ডিএন স্কোয়ার লিকুইড ইকুয়াল টু মিউ আমরা পেতে পারি। এই ফর্মুলাটা থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে। আমরা এখানে একটা কোয়েশ্চেন নিয়েছি, দেখো কোয়েশ্চেনটা কি, দেখো ভেরি সিম্পল কোয়েশ্চেন। ইন নিউটনস রিং এক্সপেরিমেন্ট দ্য ডায়ামিটার অফ দ্য 15th ring was found to be 0.590 centimeter and that of the 5th ring was 0.336 centimeter. If the radius of the plano-convex lens মানে capital R is given 100 centimeter, calculate the wavelength of the light. তাহলে একটু আগে বললাম আমরা এই ফর্মুলাটা ইউজ করব, D15 দেওয়া আছে, D5 দেওয়া আছে, তাহলে R is equal to 100 হবে। Pটা কি না, এই দুটোর মধ্যে 15তম এবং 5তম, তাহলে ডিফারেন্সটা কি, এটা যদি n হয়, তাহলে n প্লাস p, তার মানে pটা কত 10, এটা যদি 5 হয় তাহলে এটা 5 প্লাস 10, তাহলে পিটা হচ্ছে যে 10 আর আরটা হচ্ছে যে 100। তাহলে যদি আমরা এখান থেকে ল্যামডা বের করতে চাই, বাস এই ফর্মুলাটা দিয়ে ডাইরেক্ট আমাদের ল্যামডা বেরিয়ে যাবে। ডিএন প্লাস পি মানে হচ্ছে যে 15তমটার, পি মানে হচ্ছে যে 5 ডিএন প্লাস পি, আর এটা হচ্ছে যে মাইনাস ডিএন, এটা পি নয় এটা ডিএন হতো, সরি এটা ডিএন করে নেবে, ঠিক আছে। তো ডিএন স্কোয়ার যেটা হচ্ছে যে এনতমটা মানে হচ্ছে 5তমটা 0.336 হোল স্কোয়ার, এটা ফর্মুলাটা তাই লেখা আছে, ফর্মুলাটা দেখে ডিএন, দেখো ডিএন হবে, ঠিক আছে ডিএন হবে, তাহলে স্কোয়ার আপন দিস 4p আর পি এটা হচ্ছে 10 আরটা হচ্ছে 100, এটা সেন্টিমিটারে বেরোবে, এটা অ্যাংস্ট্রমে তোমরা কনভার্ট করে নিতে পারবে আরামসে। ওকে, তো এইভাবে কিন্তু এইগুলো থেকে কোয়েশ্চেন আসে। নেক্সট দেখো আমরা নেক্সট যে ইম্পর্টেন্ট টপিকসটাতে যাবো সেটা কি মাইকেলসন ইন্টারফেরোমিটার। ভেবে দেখো মাইকেলসন ইন্টারফেরোমিটার, মাইকেলসন ইন্টারফেরোমিটারে বেসিক্যালি কী হয়, দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ এইখানে যে প্যাটার্নটা দেখাবে, এবং দেখো নিউটন রিংয়ের ক্ষেত্রেও এবং এই মাইকেলসন ইন্টারফেরোমিটারের ক্ষেত্রে একটা কথা কিন্তু খেয়াল রাখবে, ওই যে এক্সট্রা ফেজ চেঞ্জটা হচ্ছে না, তার জন্য কিন্তু এই মাঝখানে আমরা কিন্তু ব্রাইট স্পট পাচ্ছি না, ডার্ক স্পট পাচ্ছি, মানে রিফ্লেক্টেড রে যে ইন্টারফারেন্সটা করবে সেটা সবসময় কি হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, যে মাঝখানে প্রথমে দেখো ডার্ক পাওয়া যাচ্ছে, তারপরে ব্রাইট, তারপরে আবার ডার্ক, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা অনেক সময় কোয়েশ্চেন আসে, ঠিক আছে। যে একদম সেন্ট্রাল যে ফ্রিঞ্জটা সেটা কি পাওয়া যাবে, ডার্ক না ব্রাইট, রিফ্লেক্টেড রে এর ক্ষেত্রে কিন্তু সেটা সবসময় ডার্ক পাওয়া যাবে, ট্রান্সমিটেড রে এর ক্ষেত্রে কিন্তু ব্রাইটই পাওয়া যাবে, ট্রান্সমিটেড রে এর ক্ষেত্রে কোনো ব্যাপার নয়। ওকে, দেখো মাইকেলসন ইন্টারফেরোমিটারের যে মেন বিষয়টা কি হচ্ছে না, এই যে লাইটটা এখান থেকে যাচ্ছে, ভেবে দেখো এই লাইটটা এখান থেকে যে এইখানে ট্রান্সমিটেড হচ্ছে, এদিকে যাচ্ছে, আবার এখানে ট্রান্সমিটেড হচ্ছে, এদিকে হচ্ছে, দিয়ে আবার এখানে ব্যাক হয়ে আসছে, দিয়ে এইদিকে আসছে। আরেকটা রে কি হচ্ছে দেখো, আরেকটা রে যেটা মনে করো এই মিরারে গেছিলো এখান থেকে, ভেবে দেখো এই মিরারে গেছিলো, সেই মিরার থেকেও আবার এই ব্যাক করে এসে এইখানে আসছে, তার মানে এদিক থেকে একটা ব্যাক করে রে আসছে, এদিক থেকে একটা ব্যাক করে রে আসছে, তারপরে এখানে ইন্টারফারেন্স হচ্ছে, এবং সেখানে আমরা যদি দেখি প্যাটার্নটাকে এরকম দেখতে পাবো, এটা হচ্ছে পুরো মেন বিষয়টা। এবং এইখানে যে পাথ ডিফারেন্সটা তৈরি করার জন্য আমরা এই M1টাকে মুভেবল রাখি, মানে M1টাকে আমরা মুভ করতে পারবো, আর M2টা হচ্ছে ফিক্সড, আর এইটা হচ্ছে একটা কম্পেনসেটরি প্লেট দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে এই রেটার তুলনায় দেখো বেশিবার, মানে এই যে রেটে যাচ্ছে এই রেটে মনে করো এদিক থেকে একবার এদিকে গেল, আবার এদিকে আসছে, আর এইটা তো এদিকে গিয়ে জাস্ট এদিকে চলে আসছে, তাহলে এ 3বার ক্রস করছে, যেখানে এ হচ্ছে যে জাস্ট একবার
ক্রস করছিল, মানে দুবার ক্রস করছিল, একবার এই দিক থেকে, ওই জন্য এইখানে আরেকবার রেখে দিলে প্লেটটা কি হবে, এটা এদিকে চলে আসবে। তাহলে এইটা কি এখানে কি হবে দেখো, এখানে আরেকবার যখন এই প্লেটটা এই রেটার সঙ্গে যাতে পাথ ডিফারেন্সটা, অপটিক্যাল পাথ ডিফারেন্সটা ঠিক থাকে, তার জন্য এটাকে কম্পেনসেটর হিসাবে রাখা হয়েছে। ওকে, আর কিছুই নেই। এই বিষয়টাতে আমাদের তেমন কিছু আমাদের কোশ্চেনের ক্ষেত্রে কাজে লাগবে না, বা জাস্ট বিষয়টাকে একবার জেনে রাখা, বাস আমরা পাথ ডিফারেন্সগুলো ডাইরেক্ট বলবো। পাথ ডিফারেন্সগুলো দেখো বেসিক্যালি কি, পাথ ডিফারেন্স হচ্ছে যে এখানে যে পাথ ডিফারেন্সটা হবে, M1টাকে যদি ডি ডিস্টেন্স সরানো হয়, তাহলে যে দুটো রে এর মধ্যে যে দুটো রে এখানে ইন্টারফেয়ার করছে তাদের মধ্যে যে পাথ ডিফারেন্সটা হবে সেটা 2d cos θ প্লাস λ/2। এবার দেখো ফর ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে আগের মতোই 2d cos θ প্লাস λ/2 ইকুয়াল টু দিস লিখবো, এখান থেকে 2d cos θ ইকুয়াল টু n λ হয়ে যাবে, এবং ফর নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে 2d ইকুয়াল টু n λ হবে। সিমিলারলি ফর ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে 2d cos θ প্লাস λ/2 ইকুয়াল টু n λ হয়ে যাবে, তখন 2d cos θ ইকুয়াল টু 2n - 1 ইন্টু λ/2 হবে। তাহলে বুঝতে পারছো যে ডার্ক ফ্রিঞ্জ এবং ব্রাইট ফ্রিঞ্জ আমরা শুধুমাত্র পাথ ডিফারেন্সটাকে আমরা চেঞ্জ করছি, বাকি ডান সাইডটা একই থাকছে। তো এটা মনে রাখার সবচেয়ে সুবিধা যে বিভিন্ন ক্ষেত্রে তোমরা প্রথমে দেখবে যে থিন ফিল্মের ক্ষেত্রে, তারপরে দেখবে ওয়েজ শেপ ফিল্মের ক্ষেত্রে, তারপরে দেখবে যে নিউটনস রিংয়ের ক্ষেত্রে, তারপরে দেখবে যে এই মাইকেলসন ইন্টারফেরোমিটারের ক্ষেত্রে এবং ফেব্রি প্যারোট ইন্টারফেরোমিটারের ক্ষেত্রে শুধু পাথ ডিফারেন্সটা আমরা মনে রাখবো প্রত্যেক ক্ষেত্রে কত কত হচ্ছে, কারণ প্রত্যেকটা ক্যালকুলেশন করা সম্ভব নয়। এবং তারপরে আমরা কি করব, সেটা একবার কনস্ট্রাকটিভ হলে, মানে ব্রাইট চাইলে আমরা কনস্ট্রাকটিভের পাথ ডিফারেন্স যেটা হয় সেটার সঙ্গে ইকুয়াল করবো, আর ডিস্ট্রাকটিভের সঙ্গে ইকুয়াল করবো, তাহলে এইটা পেয়ে যাবো। মাঝখানে একবার একটা বিটা এসেছিল, সেই বিটাটা একটু মনে রাখবে, থিন ফিল্মের ক্ষেত্রে বিটা ইকুয়াল টু λ/2μθ। ওকে, এবার দেখো এখানে আরও কয়েকটা বিষয় আছে এক্সপেরিমেন্টে, সেই কতগুলো ফর্মুলা মনে রাখলে আবার সুবিধা হয়। যেমন ধরো কি না, ইফ n ইজ দ্য নাম্বার অফ ফ্রিঞ্জ দ্যাট মুভ অ্যাক্রস দ্য ফিল্ড অফ ভিউ হোয়েন দ্য মিরর ইজ ডিসপ্লেসড থ্রু এ ডিস্টেন্স l। মনে করো এই মিররটাকে যদি l পরিমাণ ডিস্টেন্স আমরা সরিয়ে দিই, তাহলে যদি n নাম্বার অফ ফ্রিঞ্জ মনে করো সরে যায়, ইফ n ইজ দ্য নাম্বার অফ ফ্রিঞ্জ দ্যাট মুভ অ্যাক্রস দ্য ফিল্ড অফ ভিউ, যে ফিল্ড অফ ভিউ যেটা আমরা দেখছিলাম সেখান থেকে যদি n নাম্বার অফ ফ্রিঞ্জ সরে যায়, তাহলে প্রমাণ করা যাবে n ইন্টু λ/2 ইকুয়াল টু l, তাহলে λ ইকুয়াল টু 2l/n। এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা ল্যামডা নির্ণয় করতে পারি। আরেকটা বিষয় হতে পারে যে ওই যে দুটো রে ছিল, একটা M1 থেকে আসছে, একটা M2 থেকে আসছে, দুটো মিরর থেকে, তাদের মাঝখানে যদি একটা টি বেধের পাথকে রেখে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু নাম্বার অফ ফ্রিঞ্জ যেটা ডিসপ্লেসড হবে সেটা যদি n হয়, তাহলে কিন্তু 2 × μ - 1 × t ইকুয়াল টু n λ হবে। এই দুটো ফর্মুলাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ফর প্রবলেম সলভিং পারপাস। ওকে, দেখো আমরা এখানে প্রবলেমও নিয়েছি, তাহলে তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা কীরকম হবে কোয়েশ্চেন আসতে পারে। ভেরি সিম্পল কোয়েশ্চেন, দেখো যা থিন ফিল্ম অফ ম্যাটেরিয়াল হুজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.45 on being introduced in one of the arms of the Michelson's interferometer leaves a shift of 6.5 fringes. If the wavelength of light used is 5890 angstrom, calculate the thickness of the film. তাহলে ভেরি সিম্পল, 2 × μ - 1 × t ইকুয়াল টু n ল্যামডা, t ইকুয়াল টু দিস হয়ে যাবে। এবার দেখো n ইকুয়াল টু 6.5 বলা আছে, ওকে, আর ল্যামডাটা দেওয়া আছে 5890, ওটাকে মিটারে নিয়ে গেছি, μ 1.45 বলা আছে, মানগুলো বসিয়ে দিলে জাস্ট তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে আমি বিভিন্ন একটু বড় বড় মান দিয়ে দিয়েছি, এক্সামের ক্ষেত্রে হয়তো এরকম থাকবে না, কারণ হচ্ছে সেখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তাড়াতাড়ি ব্যাপার রয়েছে, তাহলে বেশি কমপ্লিকেটেড নাম্বার দেবে না, ঠিক আছে। নেক্সট দেখো, যেমন ধরো এই ফর্মুলাটা কীভাবে ইউজ হতে পারে। কোয়েশ্চেন হচ্ছে কি না, ইন মাইকেলসন্স ইন্টারফেরোমিটার 500 ফ্রিঞ্জেস ক্রস দ্য ফিল্ড অফ ভিউ when the movable mirror is displaced through 0.147 mm, calculate the wavelength of the monochromatic light used। তাহলে সেক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু কী হবে, 2l/n। এলটা কতটা সরানো হয়েছে 0.147 mm, কতগুলো ফ্রিঞ্জ সরেছে 500টা, তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে যে কত ওয়েভলেন্থ এসেছিল সেটা পাওয়া যাবে, ঠিক আছে। তো প্রথম দিকের ওই কোয়েশ্চেনগুলো ছাড়াও, পাথ ডিফারেন্সের কোয়েশ্চেনগুলো ছাড়াও এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে কি না, ফেব্রি প্যারোট ইন্টারফেরোমিটার। ফেব্রি প্যারোট ইন্টারফেরোমিটারের বেসিক্যালি বিষয়টা কি দেখো, ইন দিস ইন্টারফেরোমিটার ইন্টারফেরেন্স ফ্রিঞ্জেস অফ কনস্ট্যান্ট inclination called Heidinger fringes are obtained by transmitted light after multiple refraction between two glass plates separated by a distance। তো দেখো এই যে ডি ডিস্টেন্সে দুটো গ্লাস প্লেট সেপারেটেড আছে, যাদের মধ্যে একটা ইনক্লিনেশন আছে থিটা, এখানে দেখো বারবার মাল্টিপল রিফ্লেকশন হয়েছে। এই মাল্টিপল রিফ্লেকশনের ফলে এখানে ডিটেক্টরে যে ফ্রিঞ্জগুলো আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে সেগুলোকে অ্যাকচুয়ালি হেডেঞ্জার ফ্রিঞ্জেস বলা হয়, এবং এটাই ফেব্রি প্যারোট ইন্টারফেরোমিটার যেটা আছে তার মূল বেসিক যে রে ডায়াগ্রাম। ওকে, এবারে দেখো এইখানে পাথ ডিফারেন্সটা কত হবে, এইখানে পাথ ডিফারেন্সটা হবে অনলি 2d cos θ, এবং সেই ম্যাক্সিমামের ক্ষেত্রে সেই 2d cos θ ইকুয়াল টু আমরা n ল্যামডা বলতে পারবো। কিন্তু এইখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা এইটার থেকেও যে এইখানে যে ইন্টেন্সিটিটা তৈরি হচ্ছে সেই ইন্টেন্সিটিটা কত ফেব্রি প্যারোটের ক্ষেত্রে। দেখো ফেব্রি প্যারোটের ক্ষেত্রে যে ইন্টেন্সিটির রাশিমালাটা হয়, সেই ইন্টেন্সিটির রাশিমালাটা মনে রাখতে হবে I = Imax
ইন্টু 1 প্লাস 4r² আপন 1 মাইনাস r² হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ডেল্টা বাই 2। ডেল্টা হচ্ছে এখানে ফেজ ডিফারেন্স, আর কি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। এবং ফেজ ডিফারেন্স কি করে পাবো না, ফেজ ডিফারেন্স হচ্ছে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। আর এখানে পাথ ডিফারেন্সটা কত, 2d cos থিটা, একটু আগে নির্ণয় করলাম যে 2d cos থিটা ইকুয়াল টু n λ, তাহলে এখান থেকে আমরা ডেল্টা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এইটাকে দেখো আরো একটু আমরা সিম্পলিফাই করতে পারি। 4r² আপন 1 মাইনাস r² হোল স্কোয়ার, এটা যদি আমরা f দিয়ে রিপ্রেজেন্ট করি, এফটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফাইননেস, তাহলে i ইকুয়াল টু imax আপন এটা হয়ে যাবে টু দি পাওয়ার মাইনাস ছিল, এটা নিচে লিখেছি 1 প্লাস f সাইন স্কোয়ার ডেল্টা আপন 2। এবারে দেখো এইখানে যদি আমরা i ভার্সেস ডেল্টা লেখচিত্র আঁকি, এটা মনে রাখবে, এই লেখচিত্র এরকম ভাবে হবে। ওকে, এই ফর্মুলাটার যে লেখচিত্র, এই ফর্মুলা থেকে যে i ভার্সেস ডেল্টার লেখচিত্র, এবং এটা হচ্ছে যে ম্যাক্সিমাম, এটা হচ্ছে হাফ ম্যাক্সিমাম i ম্যাক্স আপন 2। এবং এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভিজিবিলিটি অফ ফ্রিঞ্জেস। আমি ভিজিবিলিটির ডেফিনেশন আগেই দিয়েছিলাম, যেটা হচ্ছে imax মাইনাস imin ডিভাইড বাই imax প্লাস imin। কিন্তু যদি আমরা এটা রিফ্লেকশন কোএফিসিয়েন্টের টার্মসে লিখি, তাহলে এটা পাওয়া যাবে 2r² আপন 1 প্লাস r⁴। বুঝতে পারছো, এগুলো সব অনেক বড় বড় টপিক্স, তোমরা বিএসসিতে পড়েছো, কিন্তু এত যদি আমরা এখন পড়তে চাই তাহলে একটা সেকশনে তো চলে যাবে। তাহলে এটা ক্রিমটা আমি বের করে জাস্ট যেটা প্রয়োজন সেই বিষয়গুলোকে আমি এখানে লিখেছি। তাহলে v ইকুয়াল টু দিস 2r² আপন 1 প্লাস r⁴। এখান থেকে কি বোঝা যাচ্ছে, দেখো ইট ইজ ক্লিয়ার দ্যাট ভিজিবিলিটি অফ ফ্রিঞ্জেস ইজ এ ফাংশন অফ দ্য কোএফিসিয়েন্ট অফ রিফ্লেকশন আর অনলি, যে ভিজিবিলিটি অনলি আর এর উপরে ডিপেন্ড করে। যদি আর ডিক্রিজ করে তাহলে কিন্তু রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ডিক্রিজ করলে কিন্তু ভিজিবিলিটি ডিক্রিজ হবে। এবং ইফ আর ইকুয়াল টু 1 হয় তাহলে দেখো ভি ইকুয়াল টু 1, ভিজিবিলিটি একদম 1 হবে। ওকে, তাহলে বুঝতে পারছো, এগুলোই কিন্তু আমাদের পুরো ইন্টারফারেন্সের সেকেন্ড পোর্শনটা ছিল। সেই সেকেন্ড পোর্শনের ইন্টারফারেন্সে কিন্তু আমাদের এই বিষয়গুলোই ছিল। ওকে, এই নোটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, এবং তোমরা এই ভিডিওটা একবার দেখলে ফর্মুলাগুলো মনে রাখবে, যে টুকটাক কোয়েশ্চেনগুলো বলেছি সেই কোয়েশ্চেনগুলো করলে, এবং এই থিওরি পার্টটা থেকেও ছোটোখাটো কোয়েশ্চেন আসতে পারে, যে থিওরি পার্ট বিষয়গুলো আমি বললাম সেগুলো থেকেও। ওকে, ঠিক আছে, আজকে এইটুকুই। নেক্সট আমরা কি পড়বো, অবশ্যই আমরা ডিফ্রেকশনেরও দুটো পার্ট আছে জানো, একটা হচ্ছে ফ্রন্ট হপার, একটা হচ্ছে ফ্রেনেল ডিফ্রেকশন। তারপরে আমরা পোলারাইজেশন পড়লে আমাদের কিন্তু ফিজিক্যাল অপটিক্স বা ওয়েভ অপটিক্সও শেষ হয়ে যাবে জিওমেট্রিক্যাল অপটিক্সের মতোই। ওকে, থ্যাংক ইউ।